জাংকুকের সঙ্গে তের দেখা হয়েছিল ভার্সিটির প্রথম দিন, যখন তে সিনিয়রদের র্যাঙ্গিংয়ের খপ্পরে পড়ে বাচ্চাদের মতো কেঁদে ফেলে। মেয়েলি কান্নার শব্দে জাংকুক তাকালো, অমনি মন হারালো যেন। তের নাকে কান্না আর রক্ত জবার ন্যায় ফুলে ফেপে ওঠা অধর দেখে যেন হারিয়ে গেল নিজেও। সানগ্লাস ভেদ করে চেয়েই রইল জাংকুক। দলের বাকিরা তবদা খেয়ে যায় তের হঠাৎ কান্নায়। কি এমন বলেছিল মেয়েটাকে? একটু প্রপোজ করেই দেখাতে বলল, তার জন্য কেঁদে এমন ফেসকি তুলল। সকলে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে বলল, এই মেয়ে তো সিসকাদুনি, কিছুই বলেনি, তাতেই এই বললে কি করবে? অন্য একজন বলল, কাঁদলেই মাপ পাওয়া যাবে না, হাঁটু গেড়ে প্রপোজ না করলে আজ ওকে যেতে দিচ্ছি না আমি। এক একজনের এক এক রকম কথায় তের কান্না যেন থামিয়ে না। সে ভয়ে থুতুপুতু খেয়ে গেছে। ঠিক তখনই জাংকুক তীব্র শান্ত গলায় বলল, ক্লাসে যাও। পাশ থেকে জিন উদ্বেগ নিয়ে বলতে গেল, জাংকুক তুই। জাংকুক হাত উঁচিয়ে থামিয়ে দেয় ওকে। ফের তেকে বলল, যাও। সুযোগ পেতেই ছুট লাগালো তে। বন্ধুরা সবাই জড়ো হয়ে জাংকুকের উপর হামলা করলো। র্যাগিংয়ে পিএইচডি করা তাদের বন্ধু, তাদের দলনেতা কেন মেয়েটাকে যেতে দিল, কি রহস্য এর পেছনে? কিন্তু জাংকুকের মুখ থেকে একটা শব্দ নিঃসৃত হলো না। সে চুপচাপ বাইকে চিত হয়ে শুয়ে পড়ল। একটার উপর আরেকটা পা তুলে গুনগুন করে গান ধরল, পেহলি নজর মে কেসা জাদু কা দিয়া। পরের দিন ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বেয়ে। জাংকুকের বাইকের তেল শেষ। বিরক্ত হয়ে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে রইল সে। বাইক ভিজছে, সাথে নিজেও। পরনের শার্ট ভিজে চুপচুপি হয়ে মিশে গেল গায়ের সঙ্গে। ঠিক তখনই মাথার উপর ছাতা ধরল কেউ একজন। শরীরে বৃষ্টির ফোঁটার স্পর্শ না পেয়ে তাকালো জাংকুক। একদম পাশে তেকে দেখে চমকে গেল। তের পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করে উঁচু হয়ে ছাতাটা ধরে আছে। জাংকুক দিক বেদিক ভুলে তাকিয়ে থাকলো। মেয়েটা এখানে কেন? সে প্রশ্ন অবধি করল না। তে চোখের ইশারায় বোঝালো ছাতাটা ধরতে। জাংকুক অবুঝ বালকের ন্যায় ছাতার লাঠি হাতে নিল। সঙ্গে সঙ্গে তে পাশে দাঁড় করানো রিকশায় ব্যস্ত ভঙ্গিতে উঠে বসলো। এতক্ষণে রিকশার দিকে খেয়াল পড়লো জাংকুকের। তে রিকশায় বসে মুচকি হাসলো খানিক। এতেই যেন ইহত জগৎ উল্টে পাল্টে যায়। ইহতকাল মেয়ের কান্না দেখে এক অবস্থা, আর আজ হাসি। রিকশা সামনে থেকে চলতে শুরু করতেই হুঁশ ফিরল জাংকুকের। মাথার উপর ধরে রাখা ছাতাতে চোখ বোলালো একবার। পরক্ষণে একপাশে ঠোঁট বাঁকিয়ে হাসলো। মাথার চুলে লেপটে থাকা জল ঝাড়লো হাত দিয়ে। তারপর ঠোঁট কামড়ে চেয়ে রইল চলন্ত রিকশার দিকে। সেই ছাতাটা জাংকুক আর ফেরত দিল না তেকে। ইচ্ছে করে নিজের কাছে রেখে দিল। কিছুদিন পর তে বইয়ের মধ্যে চিঠি পেল। সে এক মস্ত বড় গোটা হাতের লেখা। পরেই মেজাজটা বিগড়ে গেল তার। কাগজটাকে দুমড়ে মুচড়ে জানলা থেকে ছুঁড়ে ফেলল। দুর্ভাগ্যবশত গিয়ে পড়ল জাংকুকের মাথায়। বিষয়টা দেখতেই জাংকুক তাকানো মাত্রই বসে পড়ল লুকানোর উদ্দেশ্যে। অথচ বিধিবাম দেখে ফেলেছে জাংকুক। সাথে ছিল জিন। সে আগ্রহ নিয়ে কাগজটা তুলল। ভাঁজ খুলে পড়তে পড়তে বুঝলো প্রেমপত্র এটা। প্রথমে ভেবেছিল তে লিখেছে, কিন্তু চিঠির শেষে ছেলের নাম লেখা দেখে সব উত্তেজনা মাটি হয়ে গেল। বিষাদ নিয়ে জিন কাগজটা ছিঁড়ে ফেলল। জাংকুক ভুরু কুঁচকে জিজ্ঞাসা করল, কি ছিল? প্রেমপত্র। জাংকুক জানালার দিকে তাকালো। তেকে দেখা গেল না। জাংকুক কিছু বলার আগেই জিন জবাব দিল, সেকেন্ড ইয়ারের কাই দিয়েছে মেয়েটাকে। হাতের লেখা এত খারাপ, এরা কি আবার এলএলবি পড়ছে? জিন গাদনিয়ে হাসলেও জাংকুক কথা বলল না, চুপচাপ নির্বিকার রইল। ছুটির সময় কাই ছেলেটি তের পিছু নিল। চিঠি জবাব চায় সে। বিনিময়ে কটমট করে তাকালো তে। কাই পাত্তা না পেয়ে তের হাত ধরল খপ করে। কাই কোনরূপ অসভ্যতা করার আগে বুদ্ধি করে জোরে সরে কামড় বসালো ওর কবজিতে। কাই ব্যথায় হাত সরাতেই এক ছুটে পালিয়ে গেল তে। টানা 2 দিন ভার্সিটিতে গেল
শোধ তুলবে না? নিশ্চয় তুলবে। 3 দিনের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাধ্য হয়ে হাজির হলো তে। আতঙ্কে ভেতরটা থরথর করে কাঁপছে তখন। অথচ গিয়ে শুনলো তারা যেন 2 দিন আগে তাকে মেরে আধামরা করে দিয়েছে। ছেলেটা এখন হাসপাতালে ভর্তি। তের অবাক লাগেনি। ছেলেটা অতিরিক্ত বেয়াদব, নির্ঘাত কথা অসভ্যতা করতে গিয়ে কারানি খেয়েছে। তের ডর ভয়ে হুড়হুড় করে পালিয়ে গেল। বুক চওড়া করে ক্লাস করলো সেদিন। এরপর তাই ভার্সিটিতে এলো, তের ছায়াও হারায়নি। তে ভাবলো তার কামড় খেয়ে শুধরে গেছে ছেলেটা। অথচ যদি জানতো এর পিছনে আসল হোতা কে। পহেলা বৈশাখ উপলক্ষে সেবার বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হলো ভার্সিটিতে। ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরলেও তে হাজির হলো সাদামাটা ড্রেস পরে। জাংকুক তখন দেয়ালের সাজসজ্জায় ব্যস্ত। অথচ এত কিছুর মধ্যেও তেকে লক্ষ্য করেছে ঠিক। ভীষণ কৌতূহলে ভুরু কুঁচকালো সে। মেয়েটা শাড়ি পরেনি কেন? দেখতে না পেরে কাছের বন্ধু লিজাকে পাঠালো তের কাছে। তে তখন স্টেজের কোনায় দাঁড়িয়ে নাচ দেখছে। লিজা পাশে গিয়ে দাঁড়ালো। মিষ্টি করে জানতে চাইলো শাড়ি পরনি কেন তে? তে অল্প হেসে মাথা নিচু করলো। জাংকুক তখন এদিকে তাকিয়ে তের উদাস হাসি দেখে নিজের মতো ভেবে নিল অনেক কিছু। লিজাকে ইশারা করলো চলে আসতে। কথা না বাড়িয়ে ফিরে এলো লিজা। শুধু মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো তে। আর ঘন্টা খানেক যেতে না যেতেই তের কাছে ফিরে এলো লিজা, হাতে শপিং ব্যাগ। ঠোঁটের কোণায় চওড়া হাসি নিয়ে বলল, এটা তোমার। এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকালো তে। ভেতরে লাল শাড়িটা দেখে বিস্ময় নিয়ে তাকালো। লিজা ওর কাঁধে হাত রেখে সুন্দর করে বলল, বড় বোন হিসাবে ছোট বোনকে একটা উপহার তো দিতেই পারি, তাই না? তে নির্বাক হয়ে চেয়ে রইল শুধু। ছল ছল চোখের সঙ্গে মুস্কি হেসেও উপর নিচ মাথা নাড়ল। প্রশান্ত শ্বাস ফেলল জাংকুক। 15 মিনিটের মাথায় খোলা চুলে শাড়ি পরিহিতা তেকে নিয়ে এসে দাঁড়ালো জাংকুকের সামনে লিজা। স্টেজে তখন জাংকুকের নাম ঘোষণা করা হচ্ছে গানের জন্য। জাংকুক উঠতেই যাচ্ছিল, কিন্তু তেকে দেখে থমকে গেল সে। মুগ্ধ চোখে চেয়ে থাকলো। তের জড়সড় দৃষ্টি জাংকুকের এভাবে চেয়ে থাকায় অস্বস্তিতে গাঁটছে। খুব দ্রুত নিজেকে সামনে স্টেজে উঠে গেল জাংকুক। এরপরের দিনগুলো দ্রুত কাটলো খুব। দিন যায়, মাস যায়, আর জাংকুকের ভালো লাগা ধীরে ধীরে প্রকট হয়। মেয়েটির শান্ত পদচারণ তার বুকে ঝড় তোলে। ভীরু চাহনি এলোমেলো করে দেয় তাকে। দিন যেতে যেতে অনুভূতিগুলো মাথা চড়া দিল খুব। জাংকুকের বুঝতে বাকি রইল না সে আসলে ভালোবাসে তেকে। জাংকুক লুকিয়ে লুকিয়ে তেকে দেখে। তের গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে রিক্সা করে বাড়ি ফেরা অবধি। লাইব্রেরিতে যখন তে বই পড়তে বসে জাংকুক পিছনের সিটে এসে বসে থাকে। বাহানা হিসাবে সামনে খুলে রাখে বই। মাঝে মধ্যে ভুল করে বই উল্টো হয়ে থাকে। জিন এসে ঠিক করে দেয়, সাথে খোঁচা মেরে বলে যায়, প্রেমে পড়ে তুই শেষ, তোকে আর বাঁচানো গেল না। তে বরাবরের মতো একা বেঞ্চে বসে আজ। জাংকুক কেবল ঢুকেছে ভার্সিটিতে। তেকে দেখি আজ কথা বলার লোক সামলাতে পারল না জাংকুক। চটপট বাইক থেকে নেমে ঝটপট এগিয়ে গেল ওর দিকে। তে মনোযোগ দিয়ে বই পড়ছে। এই কম মাসে জাংকুক যতবার মেয়েটিকে দেখেছে সবসময় বই পড়তে, লিখতে কিংবা চুপচাপ এক কোণায় বসে থাকতে। বাকিদের মতো ওর কি আড্ডা, গল্প এসবের ইচ্ছে নেই? জাংকুকের সুদর্শন চেহারা, কত মেয়ে না পটেছে, অথচ কে জানতো সেই জাংকুক সেসব তোয়াক্কা না করে মন হারাবে এই শেষকাদনে মেয়ের প্রতি। চোখের সামনে দুটো পা দেখে মাথা তুলল তে। জাংকুক তখন এক দৃষ্টিতেই তাকিয়ে দেখছিল তেকে। জাংকুককে দেখে তে গুটিয়ে গেল খানিক। বই বন্ধ করে তৎপর হয়ে উঠে দাঁড়ালো। অন্যদিকে জাংকুক কেমন যেন সব কথা গুলিয়ে যাচ্ছে তার। কেমন আছো? তে চোখ নিচে রেখে এক পাশে ঘাড় হেলানো, নীরবে বোঝালো ভালো আছে সে। জাংকুকের হাসি পেল একটু। পর মুহূর্তে ভাবলো ওরও কি আমার মতো কথা বেরোচ্ছে না। জাংকুক পরের প্রশ্ন খুব দ্রুত করলো, পড়াশোনা কেমন চলছে তোমার? এবারও ঘাড় হেলায় মেয়েটা। জাংকুক ঘাড় চুলকে ঠোঁট কামড়ে দেখলো তের তিরতির করে নড়তে থাকা দ্বিগুণ কালো পাপড়ি।
তাকিয়ে থাকলো নিচে। জাঙ্কুকের জড়তা হই হই করে বেড়েই চলেছে। অনেক কিছু বলতে এসেও পারলো না। জিজ্ঞাসা করলো এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। তে দুদিকে মাথা নাড়ল, হচ্ছে না। জাঙ্কুক ধীর স্থির কণ্ঠে বলল হলে আমাকে জানাবে। এই নিয়ে 3বার ঘাড় নাড়ল তে। জাঙ্কুক মুস্কি হেসে বলল এত ঘন ঘন মাথা নাড়লে খুলে পড়তে পারিস, সাবধান। তে তাকালো তখন। জাঙ্কুক বুক পকেট থেকে সানগ্লাস পরে বলল নেক্সট টাইম ইউজ ইউর ওয়ার্ড, ওকে। তে কথা বলল না, কেমন অন্যরকম করে তাকিয়ে রইল। জাঙ্কুক আর দাঁড়ালো না, চলে গেল লম্বা কদমে। সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগে আগে তে গায়েব হলো হঠাৎ। প্রায় সপ্তাহখানেক ভার্সিটিতে জাঙ্কুক খুঁজে পেল না ওকে। এইটুকুতেই তার অবস্থা নাজেহাল। ধরে ধরে তের ক্লাসমেট কতগুলো মেয়েকে জিজ্ঞাসা করলো তার বন্ধুদের দিয়ে, কিন্তু ফলাফল এলো শূন্য। কেউ জানে না ওর খবর। তে কারোর সাথেই মেশে না, এমনকি কথা অব্দি বলে না। জাঙ্কুক হতাশ হয়। এদিকে ফর্ম তোলার সময় হয়েছে। মেয়েটা কি পরীক্ষাও দেবে না? ইয়ার লস যাবে। শেষে নিজ দায়িত্বে তের হয়ে ফর্ম তুলল জাঙ্কুক। নিজেই ফিল আপ করে ফি দিয়ে জমা করলো। তার উপর বেহাল দশা। বন্ধুদের শত শত প্রশ্ন, শত শত খোঁজানোর উত্তর করলো না। উদাস হয়ে বসে রইল। মুখে না বললেও ওরা ঠিক করেই বুঝেছে জাঙ্কুকের এই পরিণতি সেই তে নামক মেয়েটির জন্য। গত 7টা দিন যাকে হন্য হয়ে ভার্সিটিতে খুঁজেছে জাঙ্কুক। দীর্ঘশ্বাস ফেলে ওরাও। কি বা করণীয় এখানে? মেয়েটির খোঁজ তারাও তো জানে না। ঠিক তার 2 দিন পর ভার্সিটিতে পা রাখলো তে। ওকে দেখে জাঙ্কুকের হাতের সিগারেট পড়ে গেল মাটিতে। রাগ হলো খুব। ইচ্ছে করলো গিয়ে কষে এক চড় মেরে জিজ্ঞাসা করবে কোথায় ছিলে এতদিন। জানো কি অবস্থা হয়েছিল আমার? জাঙ্কুক এক পা বাড়িয়েও পিছিয়ে এলো। এখনো ওই অধিকার বোধ জন্মায়নি তার। তে তার পুরোটা জুড়ে থাকলেও ওর কাছে জাঙ্কুক শুধু ভার্সিটির সিনিয়র ভাই। তে ব্যস্ত পায়ে অফিস কক্ষে গেল। উদ্বিগ্ন মুখশ্রী। গিয়ে জানলো তার ফর্ম ইতিমধ্যেই জমা হয়েছে। তে আকাশ থেকে পড়লো যেন। যিনি ফর্ম জমা নিলেন তিনি কিছুতেই জাঙ্কুকের নাম বললেন না। তের সঙ্গে আসা বয়স্ক মতো লোকটা অনেক প্রশ্ন করেও জানতে পারলেন না। মাসব্যাপী পরীক্ষার শেষ দিকে। পরীক্ষার দিনগুলো জাঙ্কুকও ছিল সমান ব্যস্ত। যেহেতু এবারই তাদের পাশ হয়ে বের হওয়ার সময়, তাই চেয়েও তেকে লক্ষ্য করতে পারেনি। তবে সিদ্ধান্ত নিল অনেক হয়েছে, মনের কথা চেপে রাখা আর নয়। এবার শেষ পরীক্ষার দিন জানিয়েই ছাড়বে। তে সবেমাত্র পরীক্ষা দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়েছে। একদম সম্মুখে জাঙ্কুককে দেখে থমকে দাঁড়ালো। জাঙ্কুক ঠান্ডা কণ্ঠে আবদার করলো একটু এদিকে আসবে। তে ঘাড় হেলায় আগের মতোই। জাঙ্কুক হাঁটা ধরলে পিছনে এগোয়। একটা সময় ভার্সিটির কোণায় এসে থামলো জাঙ্কুক। দাঁড়ালো তেও। অনেকক্ষণ রয়েস হয়ে পিছনে লুকানো হাতটা সামনে আনলো। ডাকলো তে। তে তাকালো। চোখের সামনে জাঙ্কুকের বাড়িয়ে দেওয়া হাতে গোলাপ গুচ্ছ দেখে অবাক হলো হয়তো। খুব দ্রুত দৃষ্টি আনলো জাঙ্কুকের কালো আইস দুটোর উপর। জাঙ্কুক মুগ্ধ চোখে চেয়ে ভরাট কণ্ঠে বলল আমি তোমাকে ভালোবাসি। সে প্রথম দিন থেকে ভালোবাসি। তে কয়েক মুহূর্ত শান্ত নজরে চেয়ে রইল। পরপর দুর্বোধ্য ক্ষীণ হাসে। বিলম্ব না করে ব্যাগ থেকে কাগজ কলম বের করে চটপটে হাতে কিছু লিখতে থাকে। জাঙ্কুকের প্রশ্ন জাগে মনে। বাড়িয়ে দেওয়া গোলাপ গুটি এনে ভুঁড়ি কুচকে বলে কি লিখছো? তে ব্যস্ত হতে কিছু লিখে জাঙ্কুকের দিক এগিয়ে দিল। জাঙ্কুক ওর দিকে চেয়ে থেকেই হাতে নিল কাগজটা। ভেতরে লেখা আমি জানি আপনি আমায় পছন্দ করেন, কিন্তু আপনার মতো ছেলের ভালোবাসা আমার জন্য নয়। আমি কথা বলতে পারি না। ছোটবেলায় ভোকাল করে সমস্যায় সারা জীবনের মতো আমার কণ্ঠনালী স্তব্ধ। এক কথায় আমি বোবা, প্রতিবন্ধীদের কাতারে। জাঙ্কুক স্তম্ভিত হয়ে তাকালো। হাত থেকে কাগজ ফুল দুটোই খসে পড়লো মাটিতে। তে একটু অবাক হয়নি। সে মৃদু হাসলো। আরেকটা কাগজে কিছু লিখে জাঙ্কুকের দিকে এগিয়ে ধরলো। তাতে লেখা এই
নিজেকে ছোট করছি না, আপনার এখানে কোনো দোষ নেই। এখন সত্যিটা জানার পর আপনার সরে যাওয়াটাই সমীচীন, কারণ কেউ তার জীবনে একটি প্রতিবন্ধী মেয়েকে স্থান দিবে না। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা করছি। জাংকুক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে তে চলে এলো। জাংকুককে পেছনে ফেলতে চোখের কোটর ভরে উঠল তার, গড়িয়ে পড়ল গাল বেয়ে, চোখ দুটো ভেঙে এলো প্রচন্ড কান্নায়। একটা মেয়ে আর যাই হোক, কোনো ছেলে তাকে ভালোবাসলে ঠিকই বুঝতে পারে। সেও পেরেছিল যেদিন শাড়ি পরিহিতা তাকে দেখে জাংকুক হা করে চেয়েছিল। এই জীবনে কত কিছু সম্মুখীন হয়েছে সে, সেসবের অন্ত নেই। কথা বলতে না পারা যে কত বড় অভিশাপ নিজেকে দিয়ে বুঝে সে। তার নিজের বাবা অবধি তার প্রতি বিরক্ত হয়ে যায়, উদ্বেগ নিয়ে তার অপারেশন অবধি করাতে চায়নি। আর এখন হয়তো উপায়ও নেই, সারাটা জীবন এভাবেই কাটবে মানুষের উপহাস শুনে। এই তো কিছুদিন আগে যখন জ্বরে পড়লো, আসতে পারল না ভার্সিটিতে। ডেট পার হয়ে যাচ্ছিল সেমিস্টার ফি জমা করার, অথচ বাড়ি থেকে কেউ আসবে না সাফ সাফ জানিয়ে দেয়। শেষমেশ ওর কান্নাকাটি দেখে বাধ্য হয়ে এসেছিলেন বাবা। তে থমকে দাঁড়ালো হাঁটা থেকে, আর গোছে পেছনে ফিরে চাইলো। জাংকুক নেই। বুকটা ভীষণ কষ্টে ভারী লাগলো তার, কম্পিত হাত রাখলো বক্ষস্থলে। জাংকুকের জন্য তার কি দুর্বলতা আছে? তে নিজেই নিজেকে বোঝালো নেই। তার মতো প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষের কারো প্রতি দুর্বল থাকা উচিত নয়। তে খুব দ্রুত পায়ে বেরিয়ে গেল ভার্সিটি ছেড়ে। ভার্সিটি বন্ধ। সপ্তাহখানেক পর হঠাৎ একদিন তের সৎ মা তেকে শাড়ি পরিয়ে মাথায় ঘোমটা টেনে দিয়ে বললেন, তোমাকে দেখতে এসেছে। অনেক বড় ঘর, ভালো বংশ, এসো। তের মাথায় বাস পড়ে, এমন হঠাৎ দেখতে আসে কারা? তাছাড়া এনারা যখন জানবেন ও কথা বলতে পারে না, তখন বিয়ে ভেঙে দেবেন। বাবা মাও তো জানে এসব, তবে অহেতুক কেন সং সাজালো ওকে? এক রাশি দুঃখ চেপে তে মায়ের সঙ্গে বসার ঘরে এলো। সোফায় বসা মধ্যবয়সী নরনারীকে এক পলক দেখে দৃষ্টি নামালো। তে থুতনি ধরে তুষ্ট কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, ভীষণ সুন্দর। তের বাবা গর্ব করে বললেন, নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে সর্বগুণে গুণান্বিত। রান্না বান্না ঘরের কাজ সব পারে, পড়াশোনাতেও ভালো। নারীটি মধুর হেসে বললেন, এসব জেনে কি করবো বলুন তো ভাইজান? আমার দরকার একটা মেয়ে আর আমার ছেলের মুখে হাসি। তের বাবা বললেন, ওনাদের সালাম দে মা। তে বিনা বাক্যে সালাম করলো দুজনকে। ভদ্রলোক তের মাথায় হাত বুলিয়ে সুন্দর হাসি বিনিময় করলো। তে খুব অবাক হলো, কারণ তারা কোনো প্রশ্নই করছে না, এমনকি নাম অবধি জানতে চাইছে না। পাত্রের মা ব্যাগ থেকে আংটি বের করলেন, পরিয়ে দিলেন তের ফর্সা অনামিকায়। তে শুধু হা করে দেখলো আর ভাবলো, তারা কি জানে না সে কথা বলতে পারে না? জেনে শুনো এসব কেন? বিয়ে পাকাপাকি হয়েছে, কি অদ্ভুত। ওর বিয়ে, অথচ ছেলেকেই চেনে না, দেখেও নি কখনো। তে সে রাতে কাঁদলো খুব, জীবনে ঘটে যাওয়া পশুহন ভেবেই কাঁদলো। এতই বোঝা হয়ে গেল বাবার উপর ওর মতামত ছাড়াই বিয়ে দিচ্ছে। একবার জানতে চাইলো না ও কি চায়। সারা রাত কেঁদেছে মেয়েটা, ভোর দিকে ঘুমালো। ঘড়িতে তখন 12টা গড়িয়ে। তে কেবল ফ্রেশ হয়ে বেরিয়েছে, অমনি হুড়মুড় করে ঘরে ঢুকলো ওর ছোট বোন, বাবার দ্বিতীয় পক্ষের ছেলে। তেমনি উদ্বেগ নিয়ে বলল, দুলা ভাই এসেছে আপু, তৈরি হয়ে বের হতে বলেছেন তোমায়, তাড়াতাড়ি করো। পুরো ব্যাপারটা তাইয়ের মাথার উপর দিয়ে গেল। দুলা ভাই মানে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে তিনি এসেছেন, কিন্তু কেন? তের তীব্র অনীহা নিয়ে রেডি হয়ে গেল। বসার ঘরে গিয়ে কাউকে পেল না। তে রান্নাঘরে উকি দিল, মা রান্না করছেন, বাবা অফিসে। যিনি এসেছেন তিনি কোথায়? এরই মধ্যে ছোট বোন ছোটাছুটি করছে। তে হাত নেড়ে ইশারা জানতে চাইল কোথায় সে। ভাইয়া তো ছাদে, যাও যাও, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। তে অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো সেদিকে। লোকটা ছাদে কেন গিয়েছে? এ কেমন মানুষ, প্রথম দিন এসেই সরাসরি ছাদে? তে লোহার দরজা ঠেলে কদম ফেললো ছাদের উন্মুক্ত সিমেন্টের মেঝে। চোখ পড়লো সোজাসুজি থাকা পুরুষের দিকে। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সে, পরনে ফর্মাল পোশাক, পকেটে
হাঁটু ঠেকলো। জিজ্ঞাসানু চেহারায় পিলপিল পায়ে এগোলো সে। ঠিক পুরুষটির পেছনে গিয়ে দাঁড়ালো। কিভাবে ডাকবে বুঝতে পেল না, কথাই তো বলতে পারে না। তবে তের কষ্ট করতে হলো না। পুরুষটি নিজেই ঘুরে তাকালো। মুখ দেখে চমকে ওঠে তে। জাংকুক, সে পরিচিত মানুষটা। তে ঠোঁট জুগলো, আলাদা হয়ে যায় নিজ শক্তিতে। চোখ যেন ছাড়িয়ে আসে কোটরের বাহিরে। জাংকুক ঘুরে উঁচিয়ে বলে, খুশি হওনি? তে অবাক চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, এরপর হাত নেড়ে শোধায়, কেন বিয়ে করবেন? আপনাকে তো সব বললাম। জাংকুক এগিয়ে এলো, বরফ শীতল কণ্ঠে বলল, আমি তোমাকে চাইতে, মানে তোমার ভালো খারাপ পারা না পারা সবটা মিলিয়ে এই আস্ত তুমিটাকেই আমার প্রয়োজন। আমি না হয় মুখে বললাম ভালোবাসি, তুমি না হয় লিখে জানাবে। আমি যখন বকবক করব, তুমি না হয় গালে হাত দিয়ে শুনবে। খুব কি ক্ষতি হবে তে? আমার অধরতায় তোমার হয়ে শব্দ ফোটালে খুব খারাপ লাগবে তোমার? তে বিস্ময়বিষ্ট হয়ে তাকিয়ে কান হিসেবে কখন যে জল গড়িয়ে এলো টেরও পায়নি। তার কপালে এত সুখ। জাংকুক একটু এগিয়ে এলো, দু হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখ মুছিয়ে দিল ওর। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এরপর কোনো দুঃখ কষ্টকে ছুতে দেব না তোমায়। প্রতিটি মুহূর্ত সাক্ষী হবে এই জাংকুকের তীব্রতার ভালোবাসার। সময়ে সময়ে সীমা ছাড়াবে আমার প্রেমের তীব্রতা, কথা দিলাম। তে আর নিজেকে আটকে রাখতে পারল না। সে জাংকুককে আলিঙ্গন করলো, আর জাংকুকও তের মাথায় হাত বুলিয়ে দিল। অবশেষে পূর্ণতা পেল তাদের ভালোবাসার। এই গল্পটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের গল্পটি ভালো লেগেছে।